আমাদের পেইড ব্যাচের টাইপস অফ নাউনের উপর আমি একটি ক্লাস নিয়েছিলাম এবং এই ক্লাসকে কেন্দ্র করে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আজকে আমরা সেই পরীক্ষার কোশ্চেনগুলো একদম ব্যাখ্যা সহকারে সলভ করব। আপনারা জাস্ট আমাদের এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখবেন। চলেন দেখি 1 নম্বর এমসিকিউ। সো দেখেন এখানে বলছে দ্য রিচ ড্যাশ প্রিভিলেজ। সো দেখেন এখানে কিন্তু একটা জিনিস নোট করার বিষয়, সেটা হচ্ছে দেখেন এই যে দেখেন রিচ, দেখেন এইটা কিন্তু একটা কি বলেন তো অ্যাডজেক্টিভ। আর আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভ কখনোই সাবজেক্টের জায়গাতে বসে না, মানে অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না, এটা আমরা সবাই জানি তাই না? তবে হ্যাঁ, এইটার একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু দা প্লাস অ্যাডজেক্টিভ হতে পারে। এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ যখন হয় তখন সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। কিভাবে দেখেন, আমি যদি দা প্লাস অ্যাডজেক্টিভ লিখি, যেমন মনে করেন আমি লিখলাম যে দা প্লাস ফোর, মানে আমি এখানে লিখলাম হচ্ছে দা ফোর। দেখেন পোর মানে কি গরিব, এটা একটা অ্যাডজেক্টিভ। তার আগে আমি যদি দা দিই তখন এর বাংলা মানে হয় গরিবেরা। দেখেন গরিবেরা এটা কিন্তু নাউন হয়ে গেল, আর কি হয়ে গেল, প্লুরাল হয়ে গেল, গরিবেরা প্লুরাল বোঝাচ্ছে তাই না? এছাড়াও দেখেন আমি কিন্তু বলতে পারি দা ওয়াইজ। দেখেন ওয়াইজ মানে কি জ্ঞানী, এটা একটা অ্যাডজেক্টিভ, তার আগে দা বসলে এটা কি হবে, জ্ঞানীরা। এছাড়াও আমি যদি বলি যে দা বিউটিফুল, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, তাহলে তার আগে আমি যদি দা বসাই, দা বিউটিফুল মানে বোঝায় সুন্দরীরা। দেখেন প্রত্যেকটা কিন্তু নাউন হয়ে যাচ্ছে আর সবাই কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে তাই না? এই ধরনের নাউনকে বলা হয় প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আমি আবারও বলতেছি, দা প্লাস অ্যাডজেক্টিভ যোগে যে নাউনটা হয় সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন। কেন প্লুরাল? কারণ দা পোর মানে বুঝায় গরিবেরা, অনেকজনকে বুঝাচ্ছে। দা ওয়াইজ মানে বুঝায় জ্ঞানীরা, অনেকজনকে বুঝাচ্ছে, মানে প্লুরাল হয়ে যাচ্ছে। আর যেহেতু এক মানে একটা কমন নাম দিয়ে একটা পুরো জাতিকে বোঝাচ্ছে, যেমন দেখেন পোর মানে গরিবেরা, সবাইকেই বোঝাচ্ছে, সকল গরিবকেই বোঝাচ্ছে, সবার কমন নামই হচ্ছে গরিব, পোর, তাই না? একইভাবে দেখেন সকল জ্ঞানী মানুষকে বোঝানো হচ্ছে, সবার কমন নাম, এই জন্য এটা হয়ে গেছে প্লুরাল কমন নাউন। দেখেন আমি কিন্তু প্লুরাল কমন নাউনও বুঝিয়ে দিলাম। সো প্লুরাল কমন নাউন দেখেন, তাহলে দা রিচ মানে কি, দা রিচ মানে ধনীরা, তাহলে এটা প্লুরাল কমন নাউন হয়ে গেল। আর নাউন তো সাবজেক্টের জায়গাতে বসতেই পারে তাই না? সো এখানে আবার নোট করার বিষয়, দা রিচ এইটা কিন্তু প্লুরাল। আর আমরা সবাই জানি আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হয় সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হয় প্লুরাল। এখানে আমাদের সাবজেক্টটা কি আছে, প্লুরাল, তাহলে ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল তাই না? দেখেন ইজ আছে সিঙ্গুলার হবে না, হ্যাজ সিঙ্গুলার, গিভস আছে সিঙ্গুলার, এটা উত্তর হবে না, আর আছে প্লুরাল, এটা আমাদের সঠিক উত্তর। পানির মতো সোজা। সো এখানে আমি আরেকটা নোট দিব, সেটা হচ্ছে এই যে নাউন দেখতে পাচ্ছেন, নাউনের সাথে যদি এস অথবা ইয়ের যুক্ত করেন তখন সেটা হয় প্লুরাল। বাট আপনি যদি ভার্বের সাথে এস অথবা ইয়ের যুক্ত করেন তখন সেটা হয় সিঙ্গুলার। দেখেন এই যে গিফটস দেখতে পাচ্ছেন, এটা একটা ভার্ব, ভার্বের সাথে এর যুক্ত করলে এটা কি হয়েছে, সিঙ্গুলার, এই জন্য এটা উত্তর হয়নি। বুঝতে পারছেন? যেমন এই জায়গাতে লাগবে কি, আমাদের পুরাল উত্তর লাগবে তাই না? দেখেন এই যে পুরাল ভার্ব, এটা আমাদের সঠিক উত্তর, একদম সোজা। যে দ্য রিচ আর গিভেন প্রিভিলেজ, মানে যারা ধনী তাদেরকে অনেক সুবিধা দেওয়া হয়, প্রিভিলেজ দেওয়া হয়। দেখছেন কত সহজ? এইভাবে আমরা যখন একটা এমসিকিউ সলভ করবো আমাদের সবকিছু বিস্তারিত বুঝতে হবে। এরপরে চলেন আমরা 2 নম্বর এমসিকিউ একটু দেখি। এখানে বলছে যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে বোঝায় উদাসীন বা হতাশা, এইরকম টাইপের কিছু বোঝায় তাই না? সো তাহলে এইটা কি বলছে, অ্যান্টোনিম বিপরীত শব্দ, তাহলে সেটা কি হবে বলেন তো? তাহলে সেটা হবে আমাদের এই যে দেখেন ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড মানে কি বলেন তো, যেটা ভালো লাগে, ইন্টারেস্টেড। আর অ্যান্টোনিম কি বলেন তো, ইনডিফারেন্ট হয়ে গেল। ইনডিফারেন্ট মানে উদাসীনতা, ইন্টারেস্টেড মানে কি বলেন তো, কোনো কাজে আগ্রহী থাকা। হয়ে গেল, একদম সহজ, পানির মতো সোজা। আচ্ছা চলেন আমরা এরপরে দেখি। আচ্ছা এরপরে দেখুন তো এখানে কি বলছে, 3 নম্বরটা। 3 নম্বর এখানে বলছে যে ড্যাশ ইজ আ রিভার। সো দেখেন এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল তাই না? দেখেন 4টা অপশন আছে, আমাদের কোনটা উত্তর হবে তাই না? সো দেখেন এই দেখেন 4টা জায়গাতে আছে পদ্মা, 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 পদ্মা। সো কোনটা উত্তর হবে? সো এখানে একটু জিনিসটা বুঝেন, সেটা হচ্ছে আমি প্রপার নাউন সম্পর্কে একটু বলি। প্রপার নাউন মানে নির্দিষ্ট করে বোঝায়, অথবা আমাদের যে ওয়ার্ড হয়, ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়, বড় হাতের হয়, এটা আমরা সবাই জানি। যে হয় নির্দিষ্ট করে বোঝাবে, অথবা প্রথম ওয়ার্ডের যে লেটার সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে। যেমন আমরা যদি বলি যে আই অ্যাম ফাইন, এই যে দেখেন আই অ্যাম ফাইন, আপনারা অনেকে মনে করতে পারেন ফাইন এখানে কিন্তু অ্যাডজেক্টিভ বা অন্য কিছু মনে করতে পারেন, বাট এখানে ফাইন কিন্তু অ্যাডজেক্টিভ না, ফাইন এটা নাউন।
এটা হচ্ছে প্রপার নাউন এবং এই ফাইন মানে একজনের নামকে বোঝাচ্ছে। কিভাবে বুঝলাম? যেমন দেখেন এই যাতে কি বলছে, ফাইন মানে কিন্তু এফটা আছে বড় হাতে, এই এফ বড় হাতে দিয়ে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে আই এম ফাইন মানে আমার নাম ফাইন। বুঝতে পারছেন? আমি এই জন্যই বললাম যে প্রপার নাউন মানে হয় আমাদের ওয়ার্ডের প্রথম যে লেটার এটা ক্যাপিটাল লেটার হবে অথবা নির্দিষ্ট করে বোঝাবে। কথা তো ক্লিয়ার হয়েছে? সো এটা বলা কারণ, কারণ এই যে প্রপার নাউন দেখতেছেন এই নাউনগুলোর আগে কখনো আর্টিকেল দা বসে না। মানে আপনি যদি এখানে বলেন যে দা ফাইন, দা করিম, দা রহিম, এগুলো যদি বলেন তাহলে কিন্তু হবে না, কারণ প্রপার নাউনের আগে কখনোই দা বসে না। তবে হ্যাঁ, এইটারও একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ওই যে নদী, নালা, পাহাড়, পর্বত, অট্টালিকা অথবা হতে পারে কোনো ধর্মগ্রন্থের নাম, কোনো পত্রিকার নাম, এইগুলো নামের আগে আবার আর্টিকেল দা বসাতে হয়। এগুলো কিন্তু প্রপার নাউন, বাট এইগুলো মানে এইগুলোর নামের আগে তারপরেও আমাদের আর্টিকেল দা বসাতে হয়। যেমন এখানে দেখেন এই যে পদ্মা বলছে, পদ্মা একটা কিসের নাম? নদীর নাম। এটা প্রপার নাউন ঠিক আছে। দেখেন রিভার হচ্ছে কমন নাউন, সকলের কমন নাম, বাট পদ্মা এইটা কিন্তু হচ্ছে অনেকগুলা নদীর মধ্যে একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই পদ্মা কিন্তু আমাদের হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউনের আগে আর্টিকেল দা বসে না। তবে ওই যে বললাম ব্যতিক্রমের মধ্যে আছে নদী, নালা, পাহাড়, পর্বত, খাল, বিল, এইগুলোর আগে আবার আর্টিকেল বসতে পারে। এই জন্য আমাদের পদ্মা না হয়ে আমাদের হবে দা পদ্মা। কথা কি ক্লিয়ার হয়েছে? এখন দেখেন তাহলে এটা উত্তর হবে না। এখন বলতে পারেন যে এই যে বি নাম্বার এইটা তো হতে পারে, এখানে তো দা পদ্মায় আছে, বাট এটা উত্তর হবে না কেন? কারণ দেখেন এই জায়গাটা যে টি, এই দায়ের যে টি, এই টি কিন্তু আছে ছোট হাতের। বুঝতে পারছেন? স্মল লেটারে আছে। সো এই জন্য এটা আমাদের উত্তর হবে না, কারণ আমরা সবাই জানি যে সেন্টেন্সের শুরুতে আমাদের বড় হাতের লেটার নিতে হয়, তাই না? দ্যাটস ওয়াই দেখেন এটা আমাদের ভুল, পদ্মা সেটা হবে না। দেখেন এই যে দা পদ্মা এটা আমাদের সঠিক উত্তর। দেখেন দুইটাই, তার আগে দেখেন দাও আছে, ক্যাপিটাল লেটারও আছে। বুঝতে পারছেন? একদম সহজ। এইভাবে বুঝে বুঝে পড়তে হবে। দেখছেন আমি কিন্তু একটা এমসিকিউ পড়াচ্ছি না শুধুমাত্র, এইটা যে প্রপার নাউন থেকে এসেছে ওইটাও আমি বুঝিয়ে দিলাম। ক্লিয়ার কি হচ্ছে? সো এরপরে আরো দেখি আমরা, এইটা কত নাম্বার? এটা হচ্ছে আমাদের 4 নম্বর। কি বলছে যে দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস মানে বোঝায় দেশীয় বা দেশি বা আদিবাসী, মানে যারা দেশে থাকে তাদেরকে বলা হয় ইন্ডিজেনাস। তাহলে এটা কি চাইছে? মিনিং মানে সিমিলার ওয়ার্ড চাইছে, সিনোনিম। তাহলে কি হবে? নেটিভ, দেশীয় হয়ে গেল। এটা তো সহজ আছে। সো এখান থেকে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ইন্ডিজেনাস এটা কিন্তু পরীক্ষাতে কারেক্ট স্পেলিং এর জায়গাটা আসে, মানে একটা ওয়ার্ড দিয়ে বলবে যে ইন্ডিজেনাস এর সঠিক স্পেলিংটা কি সেটা লেখো। এই জন্য এই যে বানান এটা ভালো করে দেখেন। আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম তখন কিন্তু এই যে এইটা ইন্ডিজেনাস এটা কিন্তু এসেছিল। বুঝতে পারছেন? এই জন্য আমি বলতেছি যে INDI, ইন্ডি, GENOUS, ইন্ডিজেনাস। বানানটা একটু ভালো করে দেখবেন। সো এরপরে আমরা দেখি পরবর্তী এমসিকিউ। দেখেন 5 নম্বর এখানে বলছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল হোয়াট এভার। সো এখানে 4টা অপশন আছে, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে। এটাই তো, তাই না? সো দেখেন এখানে কি বলছে? জুরি। দেখেন এটা কি আছে? জুরি আছে। এই যে জুরি দেখতেছেন, এই জুরি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, তাই না? কালেকটিভ নাউন মানে কি বলতো? যেগুলো দ্বারা সমষ্টি বোঝায়। যেমন আমি বলতে পারি, যেমন হচ্ছে আর্মি কিন্তু কালেকটিভ নাউন, কারণ আর্মি মানে একটা সমষ্টি, অনেকগুলা সোলজার সোলজার যদি একসাথে হয় তখন সেটা একটা দল গঠন করে, সেটা হচ্ছে আর্মি। এর জন্য আর্মি কালেকটিভ নাউন হয়। তারপরে এই যে ফ্লিট, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে আমি মানে যেগুলো দ্বারা সমষ্টি বোঝায়, ফ্যামিলি কালেকটিভ নাউন। বুঝতে পারছেন? এইগুলো যেগুলো দ্বারা সমষ্টি বোঝাবে সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। একইভাবে জুরি এটাও কালেকটিভ নাউন। জুরি মানে বোঝায় বিচারক মন্ডলী, অনেকগুলা। যেমন সাধারণত দেখবেন যারা হচ্ছে আমেরিকা অথবা ইউনাইটেড কিংডম, সেগুলোতে কোন একটা ক্রিটিক্যাল কেস হলে সেক্ষেত্রে মনে করেন জুরি গঠন করা হয়। মানে একটা কেসের জন্য 4-5টা বা 6টা এরকম জজ একসাথে হয়ে তারা ওই কেসের রায় দেয়। সো অনেকগুলা মানে কি থাকে? বিচারক থাকে। যেহেতু অনেকগুলো থাকে তাদেরকে বলা হয় বিচারক মন্ডলী। অনেকগুলো একসাথে থাকে এই জন্য জুরি হয়ে যায় কালেকটিভ নাউন। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার হয়েছে যে জুরি একটা কালেকটিভ নাউন, এইটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। তারপরেও আমি বললাম। সো বিষয়টা হচ্ছে এই যে জুরি দেখতেছেন, এই যে কালেকটিভ নাউন মানে এটা বুঝেন যে কালেকটিভ নাউন কিন্তু সর্বদা সিঙ্গুলার ভার্ব নাই। কেন নাই? কারণ কালেকটিভ নাউন মানে যখন হয় তখন সেটা একটা হয়ে যায়, একটা সমষ্টি হয়ে যায়। এই জন্য কালেকটিভ নাউন সর্বদা সিঙ্গুলার ভার্ব নাই। তবে এইটারও ব্যতিক্রম হচ্ছে যে অনেক সময় কালেকটিভ নাউন কিন্তু প্লুরাল ভার্বও নিতে পারে। কিভাবে? যেমন এই এমসিকিউ দেখেন, এখানে বলছে দ্য জুরি আর আর্গিউ। দেখেন জুরি মানে কি বলেন তো? বিচারক মণ্ডলীরা কি করতেছে? আর্গিউ এমাং দেমসেলস, তারা নিজেদের মধ্যে আর্গিউ করতেছে।
দেখেন, যখন অনেকগুলা নাউন একসাথে হয়ে একটা সমষ্টি হয়ে যায় তখন সেটা কালেক্টিভ নাউন হয়, সিঙ্গুলার ভাব নেয়। বাট ওই সমষ্টির মধ্যে আবার যদি ঝামেলা হয়, যদি সবাই যদি বিভিন্ন মতামত দিয়ে আলাদা হয়ে যায়, তখন তো আবার একের অধিক হয়ে গেল। তখন সেটা কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল না? যেমন এখানে বলছে জুরি কালেক্টিভ নাউন ঠিক আছে, বাট জুরির মধ্যে যে বিচারক মণ্ডলী তারা কি করতেছে এখানে? আর্গিউ করতেছে। আর্গু করলে কি তারা কি এক আছে এখন? না, তারা কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। মনে করেন ৬ জন বিচারক আছে। ৩ জন দিল একমত, বাকি ৩ জন দিল আরেক মত। তাহলে কি তারা এক হলো না? আলাদা হয়ে গেল। ২ টা মত হয়ে গেল না? একের অধিক হয়ে গেল না? একের অধিক হলে তখন কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। তখন আবার কালেক্টিভ নাউন প্লুরাল ভাব নেয়। বুঝতে পারছেন কি? আর একে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। তার মানে আমরা বুঝতে পারলাম যে কালেক্টিভ নাউন নরমালি আমাদের সিঙ্গুলার ভাব নেয়, তবে এটা প্লুরাল ভাবও নিতে পারে যদি তাদের মতের অমিল দেখা যায় বা তাদের মধ্যে বিভাজন দেখা যায়, মানে সমষ্টির মধ্যে যদি আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা প্লুরাল ভার্ব নিতে পারে। যেমন এখানে ছিল যে দা জুরি আর আর্গিউইং অ্যামং দেমসেলভস, যেহেতু তারা আর্গিউ করতেছে তার মানে তারা কি হয়ে যাচ্ছে? আর্গিউ মানে তো তোমার তর্ক করা, দুইটা মত হয়ে যাচ্ছে, এর জন্য প্লুরাল হয়ে গেছে, এই জন্য ভার্ব হবে প্লুরাল। বাট এখানে আছে ইজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, এই তিনটাই উত্তর হবে না। এই যে আর দেখতে পাচ্ছেন এটা আমাদের সঠিক উত্তর। কথা ক্লিয়ার হয়েছে? সো এখানে আমি আরেকটা নোট দিব, সেটা হচ্ছে এটা নোট করে দিবেন, সেটা হচ্ছে পুলিশ পিপুল, এটা পিপুল, এবং একটা হচ্ছে ক্যাটেল। পুলিশ, পিপল, ক্যাটেল, এই তিনটাকে বলা হয় প্লুরাল কালেকটিভ নাউন। এই তিনটাকে বলা হয়, আমি লিখিয়ে দিচ্ছি, তিনটাকে বলা হয় কি বলতো? প্লুরাল কালেকটিভ নাউন। বুঝতে পারছেন? প্লুরাল কালেকটিভ নাউন এগুলো আবার সর্বদা প্লুরাল ভার্ব নেয়, কারণ এগুলোর নামই হচ্ছে প্লুরাল কালেকটিভ নাউন। এটা একটু মুখস্থ করবেন আলাদাভাবে। সো এটাও বলে দিলাম। এরপরে চলেন আমরা আহ ও আমাদের কয়েকটা কোর্সে ভর্তি চলতেছে, তার মধ্যে একটা হচ্ছে দেখেন এই যে আমাদের অল ইন ওয়ান ব্যাচে ভর্তি চলতেছে, এটা যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। এটার ফি হচ্ছে মাত্র ৬৫০ টাকা। এবং এই কোর্সে আপনি যদি ভর্তি হন সেই ক্ষেত্রে বিসিএস এর যে গ্রামার পার্টটা রয়েছে, এটা সিলেবাস আবার ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, সমাজসেবা, এবং দেখেন ১০ থেকে ২০ তম গ্রেডের যে চাকরির যে সিলেবাস রয়েছে, মানে ইংরেজির যে সিলেবাস, এইটা একদম ভালো মতো বেসিক থেকে কাভার করানো হবে, একদম একদম ভালো মতো কাভার হবে। সো আপনি চাইলে আমাদের এই যে অল ইন ওয়ান ব্যাচে ভর্তি হতে পারেন। দেখেন এখানে কিন্তু অনেক জিনিস কাভার হচ্ছে, অনেক চাকরি কিন্তু সিলেবাস কিন্তু কাভার হচ্ছে। সো এটা ভর্তি হতে পারেন, আমাদের ফিও কিন্তু অনেক কম, ৬৫০ টাকা। এছাড়াও আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ভর্তি চলতেছে, ভর্তি হতে পারেন। লাইফ টাইম ব্যাচেও ভর্তি চলতেছে, ভর্তি হতে পারেন, কোনো সমস্যা নাই। লাইফ টাইম মানে একবার ভর্তি হবেন, এই লাইফ টাইম ব্যাচে ভর্তি হলে এগুলো সব ফ্রি পাবেন, মানে এই কোর্সটা ফ্রি। লাইফ টাইম মানে একবার ভর্তি হবেন, সারা জীবন সাপোর্ট পাবেন, যে কোনো কোর্সে ফ্রিতে ক্লাস করতে পারবেন। এবং এইগুলো ভর্তি হতে চাইলে এগুলোতে এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাদের পেজেও মেসেজ করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট পকেট গামার, এইটা হচ্ছে একটা পিডিএফ নোট। বুঝতে পারছেন? এখানে মাস্টার বইয়ের প্রায় সকল গ্রামার দেওয়া আছে, মানে সোজা কথা ইংলিশের যত গ্রামার রুল আছে সবকিছু এখানে দেওয়া আছে। আর টপিক ওয়াইজ সুন্দর করে সাজানো, অলমোস্ট সব দেওয়া আছে। এবং এইটার পেজ সংখ্যা মাত্র ৩৫। বুঝতে পারছেন? মাত্র ৩৫ পেজের মধ্যে এত কিছু দেওয়া আছে, টপিক ওয়াইজ সুন্দর করে সাজানো, যাতে আপনারা খুব দ্রুত রিভিশন দিতে পারেন। এবং এইটা যারা হচ্ছে বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এটার আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেকটা রুলের নিচে ক্লাস ভিডিও লিংক করে দিয়েছি। আপনি যদি কোনো রুল বুঝতে না পারেন সেক্ষেত্রে ওই লিংকে ক্লিক করে আমাদের ওই যে ভিডিও দেখতে পারবেন, তারপর সবকিছু ভালো মতো ক্লিয়ারও করতে পারবেন। সো এটা নিতে পারেন। আর আমাদের ফ্রি ক্লাসও নেওয়া হচ্ছে। ফ্রি ক্লাস করতে চাইলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন, আর কিচ্ছু করতে হবে না। ফ্রি ক্লাসে কিন্তু ভর্তি চলতেছে, এটা কিন্তু মাথায় রাখেন। ফ্রি ক্লাসে ভর্তি না, মানে ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে, তার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে, এই আর কি। সো এরপরে এই যে দেখেন কত নাম্বার, ৬ নাম্বার, এখানে বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে বোঝায় হচ্ছে হতাশা, নিরাশা, এইরকম যে অসন্তুষ্টি বোঝায়, তাই না? এগুলো বোঝায় হতাশা। তাহলে অ্যান্টোনিম চাইলে কি হবে? স্যাটিসফ্যাকশন। হয়ে গেল, সহজ, পানির মতো সোজা। তারপরে দেখেন পরবর্তী কি বলছে যে আহ কি বলছে? ওয়াটার, ওয়াটার হ্যাজ নো কালার। এখানে যে ওয়াটার আছে এটা কি হবে? এটা কোন ধরনের নাউন? দেখেন যেই নাউন গুলো দ্বারা পদার্থকে বোঝায় অথবা খাদ্যকে বোঝায়, আমি আবার বলতেছি, হয় পদার্থ বা খাদ্য। যে নাউন গুলা যারা, মানে যেগুলো দ্বারা পদার্থ অথবা খাদ্যকে বোঝায়, এগুলো হয় হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। কি নাউন হয় বলেন তো? আমাদের ম্যাটেরিয়াল নাউন হয়। তাহলে এখানে কি বলছে? ওয়াটার, যেটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, আমরা পান করি না,
দ্যাটস ওয়াই ওয়াটার হবে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এবং এখানে আমি একটা ব্যতিক্রম বলি, যেমন দেখেন ফিশ, ফিশ কিন্তু কমন নাউন। কেন? কারণ অনেকগুলা মাছ থাকে। যেমন বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস আছে, ইলিশ মাছ আছে, তারপরে মনে করেন রুই মাছ আছে, অনেকগুলা মাছ আছে। সকল মাছের কমন নাম হচ্ছে ফিশ। তাহলে ফিশ একটা কমন নাউন, তাই না? তবে আমি যদি বলি যে ফিশ ইজ মাই ফেভারিট ফুড, আমি কি বললাম বলেন তো? ফিশ ইজ মাই ফেভারিট ফুড। এই জায়গাতে ফিশটা আমি আবার খাবার হিসেবে ইউজ করতেছি। এই সেন্টেন্সে ফিশ আবার ম্যাটেরিয়াল নাউন হবে। ফিশ নর্মালি কমন নাউন, বাট ফিশকে আমি যখন খাবার হিসেবে গ্রহণ করব, যেমন বলবো যে ফিশ ইজ মাই ফেভারিট ফুড, তখন ফিশটা হয়ে যাবে আমাদের ম্যাটেরিয়াল নাউন। এই আর কি, আর কিচ্ছুই নাই। দেখেন এটাও বলে দিলাম, আর কি লাগবে? সো এরপরে আমরা যাই, সেটা হচ্ছে এটা কি বলছে যে এভরি সেন্সিবল সিটিজেন অ্যাবাইডস ড্যাশ দ্য ল অফ দ্য কান্ট্রি। দেখেন অ্যাবাইড মানে হচ্ছে মেনে চলা, অ্যাবাইড এর পরে আমাদের প্রিপোজিশন হিসেবে বাই ইউজ করতে হয়, অ্যাবাইড বাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যে এভরি সেন্সিবল সিটিজেন মানে প্রত্যেকটা সচেতন নাগরিক অ্যাবাইড, তারা মেনে চলে, অ্যাবাইড বাই দ্য ল অফ দ্য কান্ট্রি মানে একটা দেশের যে আইন সেটা মেনে চলে। সহজ এটা। সো এরপরে আমরা আরো দেখি, এটা কি বলছে যে ১০ নম্বর বলছে যে নজরুল ইজ দ্য বায়রন অফ দ্য বাংলাদেশ, মানে বায়রন অফ বাংলাদেশ, দা নাই। সো দ্য আন্ডারলাইন ওয়ার্ড দ্য নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, এখানে বায়রনটা কি হবে, তাই না? সো আমি ছোট্ট একটা জিনিস শেখাচ্ছি, এটা মাথায় রাখবেন। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দা, এভাবে বড় করে লিখি, এই যে দা এবং হচ্ছে অফ, দা আর অফ এর মাঝখানে কিন্তু আমাদের কমন নাউন বসে। আর একটা আছে সেটা হচ্ছে আমাদের দা ইন, এইটার মাঝখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বসে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আমি আবারও বলতেছি যে দা আর অফ এর মাঝখানে আমাদের কমন নাউন বসে, আর দা আর ইন এর মাঝখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বসে। কথা ক্লিয়ার? এটার কিছু ব্যতিক্রম আছে, আরো কিছু আছে, এত কিছু আপনাদের বুঝতে হবে না। আমি বলতেছি জাস্ট এটা মাথায় রাখবেন। কেন বললাম? কারণ নর্মালি কোশ্চেন আসলে এখান থেকে আসবে, অত ডিপলি থেকে আসবে না। এই জন্য আমি বললাম যে বেশি মানে কনফিউজ, মানে বেশি নিজেকে কনফিউজ করার থেকে আপনি জাস্ট এই দুইটা মাথায় রাখবেন, ছোট্ট একটা জিনিস, এটা মনে রাখাই বেটার। কারণ পরীক্ষাতে নর্মালি এই দুটার মধ্যে থেকে কোশ্চেন আসবে। সেটা হচ্ছে দা আর অফ এর মাঝখানে কমন নাউন বসে, দা আর ইনের মাঝখানে অ্যাবস্ট্রাক্ট নাউন বসে। এটা হচ্ছে বি এ বি এস, বুঝতে পারছেন? অ্যাবস্ট্রাক্ট, আমার বানান একটু খারাপ। সো এটা কোথায় বসেছে? দা আর অফ এর মাঝখানে বসেছে। দা আর অফ এর মাঝখানে কি হয়? কমন। তাহলে এই যে বায়রন, এটা কি হবে বলুন তো? কমন নাউন হবে। এটা আমাদের সঠিক উত্তর। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এইটা কিন্তু পানির মতো সহজ ছিল। এরপরে দেখেন, এরপরে ১০ নম্বর বলছে যে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে এখানে ৪টা অপশন আছে, যেটা সঠিক বানান সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সেটা কি বলেন তো? এক্সেলারেট বলছে, তাই না? এই দেখেন এই যে বি নাম্বার, এটা এ ডাবল সি ই এক্স এ এন ই আর এ টি ই, এক্সেলারেট, এটা আমাদের সঠিক বানান। এগুলো আপনারা মুখস্থ করবেন, মেমোরাইজিং পার্ট আপনাকে মুখস্থ করতে হবে, আমার এগুলো বোঝানোর কিছুই নাই। এই যে দেখেন এখানে কি বলছে, ১১ নম্বর বলছে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ আর্মি। আর্মিটা কি নাউন? আর্মি কিন্তু কালেকটিভ নাউন। না কেন? কারণ দেখেন এখানে দুইটা জিনিস আছে বোঝায়, সেটা হচ্ছে একটা হচ্ছে সোলজার, একটা হচ্ছে সোলজার, আর একটা হচ্ছে আমাদের আর্মি। এই দেখেন সোলজার হচ্ছে কমন নাউন, যারা সৈনিক, অনেকগুলো সৈনিক থাকে, সকল অনেক মানুষ থাকে না যারা সৈনিক হয়, সবারই কমন নাম হচ্ছে সোলজার, এটা হচ্ছে কমন নাউন। এই কমন নাউন যখন একত্রে হয়ে যায় তখন একটা সমষ্টি গঠন করে, ওই সমষ্টিকে বলা হয় আর্মি। মানে সোলজারের সমষ্টিকে বলা হয় আর্মি। আর্মি এবং আর্মি যেহেতু সোলজারের সমষ্টি হয়ে যাচ্ছে, আর্মি সমষ্টি হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আর্মি হবে আমাদের কারেক্ট নাউন। এই দুটা নিয়ে অনেকে কনফিউশন ফেস করে, এই জন্য আমি কিন্তু এটাও বলে দিলাম। আশা করি এটা নিয়ে আর কোনোদিন ভুল হবে না। সো আর্মি আমাদের কি হবে বলেন? আর্মি হবে আমাদের কি? কালেকটিভ নাউন। এই যে এটা আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছেন? পানির মতো সোজা, আর কিচ্ছুই নাই এগুলা। এরপরে আচ্ছা, এই ১২ নম্বরটা একটু দেখেন। এই ১২ নম্বরটা কি বলছে? আমি সুন্দর করে নিই। ১২ নম্বরটা দেখেন। ১২ নম্বর বলছে যে টু ব্রেথ, মানে ব্রেথ মানে বোধহয় শ্বাস নেওয়া। তো ব্রেথ ওয়ান লাস্ট এর মানে কি বোঝায়? এর মানে হচ্ছে মারা যাওয়া। একটা ইডিয়ম ফ্রেজ থেকে এসেছে যে টু ব্রেথ ওয়ান লাস্ট, এটার মানে হচ্ছে মারা যাওয়া, টু ডাই। ইডিয়ম ফ্রেজ থেকে এসেছে, মুখস্থ করবেন। আমি কিন্তু আমাদের স্লাইড গুলা, মানে আমাদের যারা পেইড ব্যাচ, আমি তো সবকিছুই দিয়ে দিছি, মেমোরাইজিং শিট, গামা শিট, সব কিছু দিয়েছি, আপনারা যা করবেন। এখানে কি বলছে? ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট। ফ্লিট মানে বোঝায় রণতরী বহর, মানে জাহাজে অনেকগুলো জাহাজ বা রণতরী যখন একসাথে হয়,
অনেকগুলো জাহাজ যখন যায় তখন তাদেরকে বলা হয় ফ্লিট, অনেকগুলা জাহাজের সমষ্টি। দ্যাটস ওয়াই এই ফ্লিট হয় আমাদের কালেকটিভ নাউন। বুঝতে পারছেন সমষ্টি যেহেতু। সো এটা সমষ্টি বোঝাচ্ছে না? হ্যাঁ, তাহলে কি হবে? কালেকটিভ নাউন হয়ে যাবে। এই যে সি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। তারপরে চলেন, এই যে এটা দেখেন কি বলছে যে she has been accused dash murdering her husband. দেখেন accused এর পরে আমাদের of ইউজ করতে হয়, এটা হচ্ছে appropriate preposition। যে accused of মানে কাউকে অভিযুক্ত করা, কোন একটা অভিযোগে অভিযুক্ত করা, বুঝতে পারছেন? এই জন্য আমাদের accused of হবে যে she has been accused of murdering her husband, তাকে হচ্ছে তার স্বামীকে হত্যা করার জন্য অভিযুক্ত করা হয়েছে, এটাই বোঝাচ্ছে। তাহলে এখানে কি করতে হবে? অফ, এটা আমাদের সঠিক উত্তর। এরপরে চলেন 15 নম্বর, এইটা বলছে যে চেক দ্য বিস্ট ইন ইউ। দেখেন এখানে আছে ইন, এখানে আছে দা। আমি কি বলেছিলাম? দা আর ইন এর মাঝখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বসে, আর দা আর অফ এর মাঝখানে কমন নাউন। এখানে দা আর ইন আছে তাই অ্যাবস্ট্রাক্ট হবে। এই যে দেখেন অ্যাবস্ট্রাক্ট। কথা ক্লিয়ার হয়েছে? সহজ। তারপরে দেখেন, এই যে দেখেন কি বলছে, আমাদের এই দেখেন ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে। ফ্রি ক্লাসের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হচ্ছে। আপনারা ভর্তি হতে চাইলে, মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে চাইলে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন, আর কিচ্ছু করতে হবে না। সো এরপরে আমরা পরবর্তী এমসিকিউ দেখবো। আর কোর্স গুলা যেগুলো আছে দেখে নিন, এগুলো দেখতেছেন তাই না? আমি তো একবার বললাম। তাছাড়াও এখন 16 নম্বর এমসিকিউ দেখেন, এখানে বলছে সিলেক্ট দ্য কারেক্ট ওয়ার্ড। এখানে 4টা অপশন আছে, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে। সো কি বলছে? অ্যাকোমোডেশন, এটা একটা কি বলতো, সঠিক স্পেলিংটা খুঁজে বের করবেন তাই না? তাহলে অ্যাকোমোডেশন মানে হচ্ছে এ ডবল সি হয়। দেখেন এ ডবল সি এখানে আছে, এটা তাহলে হবে না। ডাবল সি আছে, ডাবল সি আছে, ডাবল সি ও হয়, ও হয়, ও হয়, ডাবল এম, তারপরে ডাবল এম এখানে দেখেন নাই, ডাবল এম ও, ও তারপরে ডি এর পরে এ হয়, অ্যাকোমোডেশন হয়, ডে ডি এ হয়, এ এখানে কি আছে? ই, তাহলে এটা উত্তর হবে না। এই যে এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে অ্যাকোমোডেশন, এ ডবল সি ও ডবল এম ও ডি এইচ ই আর ও এন, অ্যাকোমোডেশন, এটা আমাদের সঠিক স্পেলিং। ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টে জানাবেন। এগুলো সহজ, এগুলো মুখস্থ করবেন, আমি কি শিখাবো এটা। সো এরপরে 17 নাম্বার কি বলছে যে হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। 4টা অপশন আছে, অ্যাবস্ট্রাক্টটা খুঁজে বের করতে হবে। অ্যাবস্ট্রাক্ট মানে বোঝায় যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ফিল করতে পারবেন, লাইক ভালোবাসা, লাভ। সেইগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন মনে করেন ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আর কি ভুল হবে? ইনশাল্লাহ ভুল হবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলেন তো? যেগুলো ধরা যাবে না, ছোঁয়া যাবে না, জাস্ট কি করা যাবে? ফিল করা যাবে। যেমন আপনি আপনার প্রিয়তমাকে ফিল করেন, সেভাবে লাভ। তাহলে এখানে কি হবে? ইন্টেলিজেন্ট আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখেন 18 নম্বর কি বলছে যে ইউর অফার ইজ একসেপ্টেবল ড্যাশ মি। একসেপ্টেবল এর পরে প্রিপোজিশন হিসেবে টু ইউজ করতে হয়। একসেপ্টেবল টু মানে বোঝায় গ্রহণযোগ্য, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলা। সো ইউর অফার ইজ একসেপ্টেবল টু মি মানে তোমার অফারটা আমার কাছে গ্রহণযোগ্য। এটা সহজ ছিল। এরপরে এটা দেখেন 19 নম্বর কি বলছে যে কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। দেখেন কোথাও কিন্তু ভুল নাই, দা আর অফ এর মাঝখানে কিন্তু শেলি বসেছে। আমরা এর আগে বাইরনেটটা দেখলাম তাই না? সো আমি যদি বলি এইটা, তাহলে কোনো ভুল নাই। বি নম্বর বলছে কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ দা বাংলাদেশ, তো আগে দা বসে না, এটা আমাদের ভুল। সো এরপরে আমরা দেখি এটা যে কাজী নজরুল ইসলাম ইজ, এ আছে হবে না, এ আছে হবে না, তাহলে এ নম্বর এটা আমাদের সঠিক উত্তর, আর দেখতে হবে না। পানির মতো সোজা এগুলো তাই না? তারপর চলেন আরো কয়েকটা দেখি। এরপরে এটা কি বলছে 20 নম্বর যে দ্য ম্যান ওয়াজ, আমি এই রকমের একটা এমসিকিউ পড়ালাম না যে অ্যাকিউজ ড্যাশ মার্ডার। আমি তো মার্ডার দিয়ে পড়ালাম এর আগে তাই না? আমি তো সেটাই পড়ালাম, আমার যতদূর মনে পড়তেছে। সো তাহলে এটা কি হবে? অ্যাকিউজের পর আমাদের অফ হয়। এটা একটু সহজ পড়ে গেছে, মানে একটা ডাবল এসে গেছে। যাই হোক, সহজ এটা। এরপরে দেখি কোনটা 21 নম্বর বলছে যে হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেল। 4টা অপশন আছে, সঠিকটা খুঁজে বের করতে হবে। বলছে ওফুল। ওফুল কে? ওফুল মানে কি বলতে? যে এ ডাব্লিউ এফ ইউল, ওফুল, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, বাকিগুলা ভুল। সো এরপরে দেখি আমরা পরেরটা, সেটা হচ্ছে 22 নাম্বার। এখানে বলছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ব্লু ব্লাড। ব্লু ব্লাড মানে বোঝায় যারা হচ্ছে অভিজাত পরিবারে জন্মগ্রহণ করে। বুঝতে পারছেন? যারা মনে করেন রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করে তাদেরকে বলা হয় ব্লু ব্লাড। বুঝতে পারছেন? তাহলে কি হবে? যে অ্যারিস্টোক্রেটিক বার্ড, অভিজাতের জন্ম। বুঝতে পারছেন? অভিজাত জন্ম যেটা। সো এটা আমাদের সঠিক উত্তর। একদম সহজ এগুলা, মানে এগুলো ইডিয়ম ফেজ, এগুলো মুখস্থ করতে হবে, একটু পড়লেই পারবেন, কঠিন না।
এখানে কি বলছে দেখেন, এই যে কমিটি, কমিটি কি একটা বলেন তো? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন নরমালি আমাদের কি ভার্ব নাই? সিঙ্গুলার ভার্ব নাই, যেটা আমি এর আগেই বুঝালাম। তবে এটা প্লুরাল ভার্ব নিতে পারে যদি এদের মধ্যে কোনো বিভাজন দেখা যায়। যেমন এই জায়গাতে বলছে আনএবল টু এগ্রি। আনএবল টু এগ্রি মানে কি? তারা এগ্রি হতে পারে নাই। তাহলে কি বলেন তো? বিভাজন আছে। বিভাজন মানে সেটা কি হয়ে যাচ্ছে? প্লুরাল। ভার্ব কি হবে? প্লুরাল। তাহলে কমিটি এখানে কানেক্টিভ নাউন থাকা সত্ত্বেও এটা কি ভার্ব নিবে? প্লুরাল ভার্ব নিবে। তাহলে ইজ হবে না, ওয়াজ হবে না, ওয়ার আছে প্লুরাল, এটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল। সহজ। তারপরে দেখেন 24 নম্বর এমসিকিউ বলছে শি অ্যাসপায়ার্স ড্যাশ আ সায়েন্টিফিক ক্যারিয়ার। সো এখানে চারটা অপশন আছে, কোনটা হবে, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। সো অ্যাসপায়ার মানে বোঝায় আকাঙ্ক্ষা, এটা পরে আমাদের প্রিপোজিশন হিসাবে টু ইউজ করতে হয়। অ্যাসপায়ার টু মানে কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা। তার আকাঙ্ক্ষা কি? সায়েন্টিফিক মানে ওই যে বৈজ্ঞানিক জগতে তার ক্যারিয়ার তৈরি করা, এটাই আর কি, আর কিছুই নাই। তাহলে কি উত্তর হবে? টু, এটা আমাদের সঠিক উত্তর। এটাও সহজ। এরপরে এইটা দেখেন 25 নাম্বার কি বলছে? হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন। সো এখানে ম্যাটেরিয়াল নাউন কি হবে বলেন তো? গ্রুপ, মিট, সিরিয়াসনেস, পার্টি। সো এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন যে 25 নাম্বার কি উত্তর হবে। এছাড়াও দেখেন আমি কি বলেছিলাম, আমাদের কয়েকটা কোর্সে ভর্তি চলতেছে, তার মধ্যে দেখেন আহ, একটা হচ্ছে এটা অল ইন ওয়ান ব্যাচে ভর্তি চলতেছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের কিন্তু ফ্রিতে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। যারা ভর্তি হতে পারবেন না তারা ফ্রিতে ক্লাস করতে পারবেন। তার জন্য আমাদের জাস্ট ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে এই যে আগে যে এমসিকিউ ছিল ওইটার অ্যান্সারটা কমেন্টে জানাবেন, আর কিছু করতে হবে না। আর অল ইন ওয়ান ব্যাচে ভর্তি চলতেছে, ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারেন, ফি 650। ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ব্যাচ আছে, যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, অ্যাডমিশন দিবেন, তাদের জন্য এই কোর্সটা। লাইফ টাইম ব্যাচে ভর্তি চলতেছে, পকেট ক্যামেরা আছে, যার যেটা ইচ্ছা নিতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। সো এটাই আজকে আমাদের ক্লাস ছিল। আর এইটা ছিল কিন্তু আমাদের পেইড ব্যাচের কোশ্চেন একটা। আমাদের ক্লাসও হয়েছিল, আবার এক্সামও হয়েছিল, সেই এক্সামের ব্যাখ্যাও দিলাম। এত কিছু প্রোভাইড করা হচ্ছে আমাদের এই পেইড ব্যাচে। সো আপনারা চাইলে ভর্তি হতে পারেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।